ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশকে বাণিজ্য করতে দেয়া হবে না, দিল্লির বিবৃতি। বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা। হাসিনা পরিবারের 16 কোটি টাকা অবরুদ্ধ, এস আলমের 90 বিঘা জমি জব্দের আদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে মঙ্গলবার। এর কারণে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ভারতের স্থল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশ থেকে ভুটান, নেপাল, মিয়ানমার সহ তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিভিআইসি এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানায়। এর পাশাপাশি 2020 সালের 29 জুন দেয়া এ সংক্রান্ত আদেশও বাতিল করা হয়। বাতিল আদেশে আরও বলা হয়, যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে জানায়, ভারতের 7 সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের বর্তমান ভাবনা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের অভিপ্রায় প্রকাশের কারণে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ কিছুদিন ধরে ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা প্রতিবেশী বাংলাদেশকে দেয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। ভারত 2020 সালের জুন থেকে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল। ট্রানজিট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে। বিশেষ করে ভুটান ও নেপালের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে। এমন এক সময়ে ভারত বাংলাদেশকে দেয়া সুবিধা বাতিল করল, যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে ল্যান্ড অব ক্রেজি আইডিয়াস বলে উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা। ক্ষুদ্র ঋণ বা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মোবাইল ফোনের মতো ধারণাগুলো বাংলাদেশে উৎপত্তি হয়েই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরতেই আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলনের। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। এরপর 4 ক্যাটাগরিতে এক্সেলেন্স ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাকে। 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে বাস করা ইয়াং ওয়ানের প্রতিষ্ঠাতা কোরীয় নাগরিক কি হাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এমন সম্মান পেয়ে অভিভূত তিনি। I am truly honored as well as humbled to have this honorary citizenship. উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় প্রধান উপদেষ্টা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, ৭৪-এর দুর্ভিক্ষ এবং তারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। ৭৪ পরবর্তী সময়ে তার ক্ষুদ্র ঋণের সূচনা এবং ৯০ দশকে গ্রামীণ নারীদের জন্য মোবাইল ফোনের ব্যবসার ধারণা গোটা বিশ্বকেই পরিবর্তন করে দিয়েছে বলে জানান ডক্টর ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদেরও এদেশে এমন সব নতুন নতুন অভিনব ধারণা নিয়ে কাজ করার আহ্বান তার। বাংলাদেশ is a country with crazy ideas to change the world, make things happen. Everyone you saw on the stage receiving the award has a very powerful crazy ideas and made them happen.
So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. সরকারের অপেক্ষায় বসে না থেকে সম্পদকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য বদলে দিতে এগিয়ে আসারও আহ্বান প্রধান উপদেষ্টার। Making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. If you have business in Bangladesh, you will have both happiness and super happiness. পরে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির মতে 2024-25 অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 3.9% এবং পরের বছর তা বেড়ে হবে 5.1%। বুধবার ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এডিবি। সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি 10.2% হলেও আগামী বছর তা 8% নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চলতি অর্থবছরে প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়েছে সংস্থাটি। তবে আগামী অর্থবছরে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে এডিবি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে। Bangladesh, currently faces multiple macroeconomic challenges. And also there is external headwinds such as US tariffs. So the government has to tackle these challenges in one way or another. And in our view, the most urgent challenge may be persistently high inflation. শেখ হাসিনা ও তার পরিবারের ব্যাংক হিসাবে থাকা 16 কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এছাড়াও রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে 7 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে দুদক। এদিকে এস আলম ও তার পরিবারের নামে থাকা 90 বিঘা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘমেয়াদী এক শাসক, যার আমলে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্য করার মতো হলেও উঠে এসেছে নানা প্রশ্ন, বিশেষ করে সম্পদের উৎস ও রাজনৈতিক প্রভাবকে ঘিরে বারবার দুর্নীতি করে বড় অঙ্কের টাকা আত্মসাতের তথ্য। দুর্নীতির এসব অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 16 কোটি 12 লাখ টাকা সহ ব্যাংক হিসেব অবরোধের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও শেখ হাসিনা, বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা খরচ করে মুজিব বর্ষ পালন ও 10,000-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে দুদক। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 90 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জুলাই হত্যা মামলায় মোর্শেদ আলম কারাগারে, আবু সাইদ হত্যার তদন্ত 2 মাসে শেষ করার নির্দেশ। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদ। চলতি বছর 3.5 লাখ মেট্রিক টন ধান এবং 14 লাখ মেট্রিক টন চাল সংগ্রহের পরিকল্পনা সরকারের। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আরও জানান,
এবছর ধান চাল সংগ্রহের শেষ সময় 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত। বড় মৌসুমে ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা আর চাল 49 টাকা এবং গমের মূল্য 36 টাকা। যতটুকু প্রয়োজন ততটুকুই পরিমাণ সংগ্রহ করা হবে। এ সময় চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ফসল উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন কৃষি উপদেষ্টা। নির্বাচনের রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সাথে আগামী 16 এপ্রিল বৈঠকে বসবে বিএনপি। এর আগে নির্বাচন নিয়ে ধোঁয়াশা দূর করতে পূর্ণাঙ্গ রোডম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সময় চায় দলটি। আলোচনার পর দলের পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। সমসাময়িক বিষয় নিয়ে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চাইবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। ঐকমত্য কমিশনের প্রস্তাব আর সংবিধানের ধর্মনিরপেক্ষতা রাখা বা না রাখা নিয়ে প্রশ্ন করলে এই নেতা জানান, ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি বিএনপি। একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। তা এখন বিভ্রান্তিটা ওই জায়গায়, আমরা সেখানে বলেছি একমত নই, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসরায়েলিদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগকে স্বৈরাচারী বানাতে মোর্শেদ আলমের ভূমিকা ছিল। ছাত্র আন্দোলন দমনেও শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডিতে মোহাম্মদ শামীম নামে এক শিশুকে হত্যার অভিযোগে করা মামলায় বুধবার সিএমএম আদালতে আনা হয় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও বেসরকারি টেলিভিশন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলমকে। এর আগে তাকে আদালতে হাজির করে পিবিআইয়ের উপপরিদর্শক শাহিন মিয়া কারাগারে রাখার আবেদন করেন। একই সাথে তার জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। পরে দুই পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজকে যে আসামি মোর্শেদ আলম, সে এই মামলার এজাহার নামী আসামি। তাকে দীর্ঘদিন সে পলাতক থাকে। পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং আদালতে আনার পরে তার পক্ষে তার আসামির পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন। উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করেন। আমরা বলেছি উনি পলাতক ছিলেন না এবং এজাহারে যে ধানমন্ডি থানার মামলা 3/10/24 ওনার কোনো সম্পৃক্ততা নাই এবং এজাহারে ওনার শুধু নামটা আছে এবং স্পেসিফিকভাবে ওনার কোনো এলিগেশন নাই। উনি হচ্ছে 87 নম্বর আসামি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান 2 থেকে মোর্শেদ আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। গাজায় কেবলই মৃত্যুর মিছিল, ক্ষতিগ্রস্তদের সাময়িক আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। এবারে বাণিজ্য সংবাদ। অর্থনীতিতে উল্লেখযোগ্য ও প্রভাবশালী বিনিয়োগে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেল এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025।
এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ক্যাটাগরিতে ওয়ালটনকে এই পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিত্য নতুন উদ্ভাবনী পণ্য উৎপাদনে কাজ করছে ওয়ালটন। চতুর্থ শিল্প বিপ্লবে নতুন নতুন যে অটোমেশন প্রযুক্তি আসছে তাতেও বিনিয়োগ করছে দেশের শীর্ষস্থানীয় এই টেক জায়ান্ট। শেষ করছি ২১ সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশকে বাণিজ্য করতে দেয়া হবে না, দিল্লির বিবৃতি। বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা। হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধ, এস আলমের ৯০ বিঘা জমি জব্দের আদেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।